ইমপ্রুভমেন্ট নিয়ে আমাদের ফাইনাল ক্লাস হচ্ছে, আমি এই জায়গাটা বলবো, তখন সেটা তোমাদের মনেও থাকবে যে পরীক্ষার আগ দিয়ে যদি এটা বলা হয়। তো কোশ্চেন আনসারের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে, আমার যে লেখক ও তার বন্ধুরা ঢাকা থেকে যাত্রা শুরু করার সময় কি কি বিষয় লক্ষ্য করা যায়, মানে এই প্রশ্নটা খুব বেশি ক্লিয়ার না। প্লাস হচ্ছে প্যাসেজের যে আমাদের অংশটা আছে, একটা জিনিস দেখো, যে ইনসার্টটা যদি আমি পড়ি, ইনসার্টটা কিন্তু মানে এমসিকিউর জন্য ইনসার্টটা ওকে আছে, কিন্তু কোশ্চেন আনসারের জন্য ইনসার্টটা তত একটা ওকে নাই। কারণ এখানের ল্যাঙ্গুয়েজটা মানে কঠিন না খুব, কিন্তু উত্তরগুলো 4টা পয়েন্ট মানে এমন ভাবে দেওয়া যে আসলে লিখতে গেলে না কপি পেস্ট হয়ে যাচ্ছে। মানে খুব বেশি ছড়ায় ছিটা নাই, একদম 4টা পয়েন্ট পাশাপাশি লেখা। তো এরকমটা না হয় না আসলে, এর থেকে প্রশ্ন এর থেকে একটু হার্ডার হয়, মানে একটু কঠিন হয়। যে 4টা পয়েন্ট তুমি ভেবেচিন্তে লিখবা, বিভিন্ন জায়গা থেকে বের করে লিখবা। তো এটা বিভিন্ন জায়গা থেকে বের করে লিখতে হবে। আমারটা হয়ে গেছে কি, সিরিয়াল, সিরিয়ালে সব উত্তর আছে। বুঝতেছো অনিমা ব্যাপারটা? আমি আমার কোশ্চেনের সমালোচনা করতেছি, সিরিয়ালে উত্তরটা চলে গেছে, তাই না শেরান কিংবা ওয়াফা? এভাবেই তো আমরা দেখলাম যে প্রত্যেকটা পয়েন্টেই উত্তরগুলো আছে, শুধু তুলে দাও। কিন্তু উত্তর আছে তুলে দাও হ্যাঁ ব্যাপারটা স্যার। তো, হ্যাঁ, উত্তর আছে তুলে দাও ব্যাপারটা এরকম না কিন্তু। ব্যাপারটা হচ্ছে উত্তরটা তোমাকে একটু জ্যাট করতে হবে, মানে একটু ভাইবা চিন্তা বিভিন্ন জায়গা থেকে পয়েন্ট গুলো এনে 4টা পয়েন্ট বসাতে হবে। তো ওই জিনিসটা সুযোগটা এখানে কম ছিল, লিখতে অসুবিধা হয় নাই, কিন্তু কোশ্চেনের কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছে আর কি। তো এরকমটা কিন্তু আসবে না, মানে এরকম হয়তো একটা প্যারায় পাবা, কিন্তু প্রত্যেকটা প্যারাতে এরকম ভাবে কিন্তু পাবা না। তোমাকে কিছু জায়গায় নিজে থেকে ভাবতে হবে, নিজে থেকে ভেবে পয়েন্ট গুলো বের করতে হবে। তো এই কারণে এইবারের আমার সবাই আসলে এখানে আমি বেশি নাম্বার দিচ্ছি, কারণ আমার কোশ্চেন ভাই, আমি যে কোশ্চেন বানাইছি তার কোশ্চেন যদি একটু দুর্বল থাকে, তো তার নাম্বার বেশি কাটা উচিত না। তো ওই জায়গা থেকে আমি নাম্বারটা একটু বেশি দিছি সবাইকে, মানে 5 ইজিলি দিচ্ছি। 6 তো আমি দেই না, আমি তোমাদেরকে বলছি সবাইকে। 6 আসলে কিছু কিছু টিচার দেয়, সবাই দেয় না। তো এখন তোমার খাতাটা আসলে কোন টিচারের কাছে যাবে সেটা তো গড নোস। তো সেইখানে কেন আমি এখন 6 দিলাম, পরে 36 পেলা, ওখানে যায় তুমি হচ্ছে 28 পেলা, 29 পেলা, তো নাম্বারটা তো কমে গেল। তাহলে বলবো আমি তো ভালোই লিখতাম, কেন এত কম পেলাম কেন? মানে এত কিছু দরকার নেই, একটা স্ট্যান্ডার্ডে থাকুক যে লেভেল বা তোমার লেখাটা কোন পয়েন্টে যাচ্ছে। তো ঠিক এই লেখার ব্যাপার নিয়ে, কোশ্চেন আনসারের ব্যাপার নিয়ে মনে রেখো, আমি যদি ভুলেও যাই তাহলে তোমরা মনে করে দিও আমাকে, যে স্যার আপনি তো বলছেন যে কোশ্চেন আনসারটাকে আপনি বেশি ইম্পর্টেন্স দিয়ে ফাইনাল ক্লাসে বলবেন, তো আমি এটাকে বেশি ইম্পর্টেন্স দিয়ে বলবো। আর এবার আমরা শুরু করি আমাদের কোশ্চেনের ব্যাপারগুলো নিয়ে। রচনা ওখানে হঠাৎ করে থেমে গেছিল, কিন্তু অসুবিধা নেই, আমরা প্রায় শেষের দিকেই ছিলাম। তো আর মতামত ধর্মী রচনা কিন্তু এইসব ব্যাপারগুলো নিয়ে আমরা হচ্ছে কথা বলবো আমাদের ফাইনাল ক্লাসে। তো এটা গেল পেপার, কোথায় গেল পেপার 1, 2। এইখানে আমরা প্রথম থেকে দেখি, খুব ডিটেল বলতেছি না কিন্তু, সন্ধি যদি ভুল করেন, সন্ধি কিন্তু ভুল হয়েছে, ভুল করলে এইখানে একটু প্র্যাকটিস করতে হবে। যে আশানুরূপ এরকম শব্দ আমরা কখনো দেখি নাই, কিন্তু শব্দটার দিকে যদি তাকাও তাহলে বোঝা যাচ্ছে যে শব্দটার কাজ কোথাও হচ্ছে আশানু, এই এরকম কোন একটা জায়গাতে কাজটা হবে। ঠিক এই জায়গাটাতে কাজটা হবে। আশানুরূপ, আশা শব্দটা আমরা শুনছি, তার মানে এরকম কোনো আশা শব্দটাকে আলাদা করা হয়তো বা যেতে পারে। তো আশা শব্দটাকে যদি আলাদা করা যেতে পারে, আমি আশা শব্দটাকে আলাদা করি। আশা শব্দ তো আমাদের পরিচিত, তা আশা শব্দটাকে আমি আলাদা করলাম, প্লাস চিহ্ন দিলাম, এখন আমি আরেকটা কিছু লিখবো এখানে। এখন তুমি যদি ভুল করে ভাই এটা লেখো নুরূপ, তাহলে কোন ভাবে হইলো? এরকম কোন সূত্র দিয়ে আমরা কখনো দেখছি? হইতেছে না তো। ঠিক আছে, ন তো সামনে আছে, তাহলে ব্যঞ্জন সন্ধি তো এরকম কিছু করি নাই, আর নুরূপ কোন শব্দ কি শুনছি আমরা? তাহলে আশা আছে, তার মানে এখানে স্বরে আছে, তাহলে এরকম কিছু হইতে পারে, কোন একটা কিছু যেটা আসলে স্বরে স্বরে আর সূত্র অনুযায়ী হতে পারে। তাহলে আমরা একটা শব্দ জানি, মানে হয়তোবা জানি না, কিন্তু একটা শব্দ আছে যে অনুরূপ, আশা যোগ অনুরূপ। অনুরূপ মানে হচ্ছে সেম। তার মানে আমি আশা যেটা করছিলাম সেমটা পাইছি, আমি আশা করছিলাম এ পাবো, আমি এ পাইছি। তারপরে আশানুরূপ রেজাল্ট করছি, আশানুরূপ ফলাফল করছি।
ঠিক আছে? তাহলে দেখো এই শব্দগুলো কিন্তু আমরা যখন শব্দগুলো প্র্যাকটিস করছি, এটা আমাদের কিন্তু ওই কোশ্চেন আনসারের অ্যান্সারের জন্য কিন্তু লাগতে পারে। এই শব্দটা কিন্তু শব্দার্থেও দিয়ে দিতে পারে। তো যে এখন আমরা রিভিশনের সময় জাস্ট যে কটা শব্দ আমরা করব, ওগুলোর অর্থ জানার চেষ্টা করব। যেহেতু সন্ধিতে কিছু শব্দ আছে অনেক পুরনো, পুরনো শব্দগুলো আসবে না পরীক্ষায়, কিন্তু আশানুরূপ পুরনো শব্দ না, এটা খুব আশানুরূপ রেজাল্ট হয় না, মানে যেটা এক্সপেক্টেড রেজাল্ট পায় নাই, তাহলে সেরকম আছে আশার অনুরূপ আশানুরূপ। এটা গেল, এটা সরে আসরের সূত্র, মানে বেসিক প্রথম সূত্রটা। তারপরে রাজস্বী, রাজস্বী তো মনে হয় সবাই পাচ্ছে, তাই না? রাজস্বী তো আমরা পারি, এটা আর আমি ব্যাখ্যা করতেছি না। রাজ যোগ ঋষি না, রাজা যোগ ঋষি। রাজ যোগ ঋষি, রাজস্বী সরেও সরেয়া থাকলে, ব্যাখ্যা করতেছি না বলে আবার বলা শুরু করে দিচ্ছি, যাই হোক। সরেও সরেয়া প্লাস রি থাকলে অর হয়। তাহলে আসান, রাজা যোগ ঋষিতে আমরা রাজস্বী দেখতেছি, সেখানে অর হয়ে গেছে, একটা রেফ দিয়েছি। তাহলে এই রাজস্বী শব্দটা, ঠিক আমি আগেও বলেছি এখনো বলতেছি, রাজস্বীর সাথে যতগুলো আছে সপ্তর্ষি, দেবর্ষি, মহর্ষি, সবগুলো সূত্র প্র্যাকটিস করে ফেলবা, সবগুলো শব্দ প্র্যাকটিস করে ফেলবা। যদি আসে তাহলে তো এইগুলো থেকেই একটা আসবে, তখন তুমি ইনস্ট্যান্ট পেয়ে যাবে। সম্প্রতি এইটা তো পারার কথা, পারছো আমার যতটুকু মনে পড়তেছে। 3 4 5টা খাতা একসাথে দেখছি, আবার ওদের সরাসরি খাতা দিচ্ছি, তাতে মনে থাকে না অনেক সময়। সংযোগ প্রতি সম্প্রতি, ম আর প থাকলে, এটা খুব সবচেয়ে সহজ একটা সূত্র, ম আর প, তাহলে ময় প। তার মানে আমরা যদি, যেহেতু ভাঙতে হবে, আমরা যদি কোনো শব্দের মধ্যে ম আর প দেখি, আমাদের কাজ হবে ম এবং প আলাদা করে দেওয়া। এটা ব্যঞ্জন সন্ধি না, স্বরসন্ধি না, বিসর্গ সন্ধি কিচ্ছু জানা লাগবে না। ম আর প দিয়ে দুনিয়াতে যত শব্দ আছে, ম আর প আলাদা করে দিবি। জাস্ট শব্দটা ভাঙবো সেপারেট করে, ম লিখবো আর প লিখবো। মটা একটু একটু দেখো, খেয়াল রাখো, মটা দেখতে কেমন লাগে, এরকম লাগে। সরি, এই যে টাইপিং এ এরকম থাকে, মটা সামনে দিয়ে একটু কেমন হিন্দির মতো হয়ে গেছে, ঠিক আছে? তো ওরকম ম আর প থাকে, কিন্তু স আর প কিন্তু ডিফারেন্ট। স প এরকম। তো স প এর সূত্র কিন্তু আলাদা, স প দিয়ে অনেক কিছু হতে পারে। ছয় প দেখে আবার ময় প দিয়ে কেটে দিয়ে আসলে কিন্তু হবে না। তো ম পটা ভালো করে বুঝতে পারতে হবে, পরে ম আর প আলাদা করে ফেলতে হবে। মনোরম, এটা হচ্ছে হলো গিয়ে বিসর্গ সন্ধি, মনোযোগ রম, মনোরম। এটা ভুল করছে, কে জানি, ওয়াফা মনে হয় অম লিখছে, মনোযোগ অম, মনোযোগ রম, ঠিক আছে, মনোরম। না স্যার, আমি এটা ঠিক লিখছি। আমি 5 নাম্বারটা ভুল করছি মোস্ট প্রবাবলি। আমি সন্ধিতে তোমার 6 দিছি না? না স্যার, আমি 8 পেয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো তাহলে মনোযোগ রম হচ্ছে মনোরম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এটা ভুল করো নাই, তাহলে সেরার মনে হয় ভুল করছে। আচ্ছা, তাহলে মনোযোগ রম ইয়েস, হচ্ছে, আমি ভুল করেছি। হ্যাঁ, মনোযোগ রম হচ্ছে মনোরম। বিসর্গ প্লাস র থাকলে ওকার হয়, ঠিক আছে? আমি বিসর্গ সূত্রগুলোতে একেবারেই আমি যাব না, এবং আমি তোমাদেরকেও বলবো বিসর্গের সূত্র নিয়ে বইসো না সবাইকে। অন্য কেউ যদি আমার এই ভিডিও শুনে, তাকেও বলবো যে বিসর্গের সূত্র এখন পড়ার দরকার নাই, যেটুকু জানো যদি মাথায় থেকে থাকে আছে, যেগুলো মাথায় নাই সেগুলো মাথায় রাখার দরকার নাই। জাস্ট যে সাজেশনের ভিতরে যে যে সকল শব্দ করতে বলা হয়েছে, সেই সকল শব্দের বিসর্গ সন্ধির সূত্রগুলো মেমোরাইজ করা, জাস্ট বিসর্গের ক্ষেত্রে। অনেকেরই মনে আছে বিসর্গ প্লাস ত থাকলে দন্ত স হয়, এরকম অনেকগুলো মনে আছে অনেকে। যার যার আছে সেটা মানে ভালো, কিন্তু মনে নাই, এখন মনে করে রাখবো, দরকার নাই। শব্দের দিকে ফোকাস করতে হবে, ঠিক আছে? এন্ড লাস্টে যেটা ছিল রূপালী, মানে এটা তো একদম সহজ হওয়ার কথা, ঠিক আছে? তো যাই হোক, একটুর জন্য ভুল হয়েছে, ম্যাক্সিমামেরই একটুর জন্য ভুল হয়েছে। তো এই আমার যারা খাতায় লিখছে ওরা হচ্ছে অনেক অনেক আজব আজব কিছু লিখছে, কিন্তু তোমরা এরকম আজব কিছু লেখো নাই, কাছাকাছি লিখছো। তো রূপালী এটা হচ্ছে একটা স্বরসন্ধির প্রথম সূত্র, মানে এই যে এই উপরে যে সূত্রটা দিয়ে আসলাম, সেই সূত্রটি আরেকবার রিপিট হচ্ছে, কিন্তু এই শব্দটা হচ্ছে বাংলা ভাষার শব্দ। আর এই যে আশানুরূপ লেখছে, এটা হচ্ছে সংস্কৃত ভাষা থেকে এই সূত্রটা আসছে, মানে এগুলা বোঝার দরকার নেই আপাতত। কিন্তু কিছু শব্দ সংস্কৃত ভাষা থেকে আসছে, কিছু বাংলা শব্দ থেকে আসছে। তো এই রূপালী শব্দ, রূপালী, সোনালী, এসব শব্দ বাংলা ভাষা থেকে বানানো হয়েছে। তাইলে রূপা যোগ আলী, আমরা রূপা বলে একটা শব্দ জানি, গোল্ডের পর সিলভার, সিলভারকে রূপা বলে, রূপা যোগ আলী মানে সিলভারের মতো, সিলভার কালারের মতো, ঠিক আছে? রূপালী, রূপালী মাছ, ইলিশকে রূপালী মাছ বলা হয় কারণ ওটার কালারটা সিলভার কালারের মতো, এই কারণে।
তাহলে এরকম আছে সোনালী, সোনা যোগ আলী, সোনালী। পাগল যোগ আমি কি হবে বলতো? পাগল যোগ আমি, পাগলামি, এটা আলী না আমি আছে, পাগলামি, ঠিক আছে। এরকম আছে ছাগল যোগও আমি আছে, ছাগলামি। ছাগলামি বলতে বোঝা হচ্ছে মানে বোকার মতো আচরণ করা। পাগল মানে পাগলামি মানে পাগলের মতো আচরণ করা। তাহলে এইগুলো হচ্ছে বাংলা শব্দ থেকে সংযোগ হয়েছে। এগুলো কিন্তু পাগলামি ছাগলামি এগুলো আসলে কোনো রুলস এর ভিতর থেকে আসে নাই। কিন্তু সোনালী আর রূপালী এটা সরে আ মিলে কিন্তু হয়েছে, ঠিক আছে। এগুলো বাংলা ভাষার কিছু শব্দ। তো রূপালীটা হচ্ছে রূপা যোগ আলী। কেউ লিখছো রূপ, কেউ আবার লিখছো রূপা যোগ অলি, মানে জাস্ট অ লেখার কারণে নাম্বারটা কাটা গেছে। যাই হোক, এটা কোনো ব্যাপার না। কিন্তু এই শব্দগুলো একটু দেখবা। এই গেল সন্ধির জিনিস, রুলস এর দিকে যাচ্ছি না আপাতত। এই জাস্ট ওয়ার্ড গুলো একটু দেখে নাও। তারপরে বাগধারাতে যদি যাই, বাগধারা সবগুলোই পারছো। আমি বাগধারার উত্তর দিকে না যে আমি শব্দগুলো নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা বলো তো, গায়ে মানে না আপনি মোড়ল মানে কি? এটা লাগে নাই, কিন্তু এটার অর্থটা কি? গায়ে মানে না আপনি মোড়ল। মনে জানি, আসছে না। অনিমা? মানে কেউ মানে না, বাট নিজেকে নিজে লিডার ভাবা, এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে, একুরেট। গায়ে মানে না আপনি মোড়ল মানে হচ্ছে গা মানে গ্রাম, গ্রামে মানে না মানে গ্রামের মানুষজন আমাকে মানে না, কিন্তু আমি নিজেকে মোড়ল বলতেছি। মোড়ল মানে হচ্ছে গ্রামের প্রধান। কেউ আমার বেল দেয় না, কিন্তু আমি নিজেকে ইম্পর্টেন্ট মনে করি। সেটা হচ্ছে গায়ে মানে না আপনি মোড়ল। তার মানে নিজেকে গুরুত্বপূর্ণ ভাবা, অন্যের স্বীকৃতি ছাড়ে। তাহলে ঠিক অনিমা যেভাবে করে বলছে ওইভাবে করে মনে রাখলেই, জাস্ট বুঝতে পারলেই হলো। আমি পরীক্ষায় এটা লিখতে পারতাম। রাতারাতি মানে আমরা লিখতে পারছি, রাতারাতি মানে হচ্ছে হঠাৎ, ওভার দি নাইট, হঠাৎ করে বড়লোক হয়ে গেল কিভাবে সেটা জানতে চাই। তার মানে রাতারাতি মানে হঠাৎ করে। ডুবে ডুবে জল খাওয়া মানে কি? শেরান বলো, এটা পারতে হবে। ডুবে ডুবে জল খাওয়া, শেরান। এই বলো না, বলবো কিভাবে? একটু মানে তুমি জানলে খুশি বলো, মানে এটা তুমি বুঝতেছো ডুবে ডুবে জল খাচ্ছে মানে কি আসলে কি, সে হ্যাঁ কি করতে, মানে তারপরে সে কি করতেছে? লুকিয়ে মানে লুকিয়ে কোনো, লুকিয়ে লুকিয়ে কোনো কাজ হ্যাঁ করতেছে। হ্যাঁ মানে না, হ্যাঁ মানে অন্যরা জানে না। হ্যাঁ মানে ওই তো, অন্যকে না জানতে দিয়ে, হ্যাঁ। মানে তুমি পুকুরে ডুব দিলা, পুকুরে ডুব দিয়ে চলে গিয়ে তুমি পানি খাইতেছো, কেউ তো দেখবে না। ধরো রোজার দিন, তুমি রোজা রাখো নাই, মানে জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি। রোজার দিন তুমি হুম রোজা রাখো নাই, সব বন্ধুরা রোজা রাখছে, তোমরা সুইমিং এ গেছো, এখন খাইতে তো পারতেছো না, এখন তুমি ডুব দিয়ে নদীর পানি খেয়ে ফেললা, কেউ তো দেখলোই না, ঠিক আছে। হুম, হতে পারে এরকম কোনো কাহিনী থেকে এই কথাটা আসছে। তো ডুবে ডুবে জল খাওয়া মানে হচ্ছে গোপনে কোনো কাজ করা, লুকিয়ে লুকিয়ে কোনো কাজ করা, কাউকে না জানতে না দেয়, হ্যাঁ ঠিক আছে। পায়া ভারী, এটা হুম। একটু লিখি, আপনারা একটু মনে রাখেন। পায়া ভারী মনে আমরা জানি, ওয়াফা জানে শিওর। ওয়াফা বলো, পায়া ভারী মানে কি? স্যার আমি জানি না। জানোই না নাকি মনে পড়তেছে না কোনটা? স্যার আমার আসলে হয়তো বা আচ্ছা, দুইটাই। আচ্ছা, পায়া ভারী মানে হচ্ছে অহংকারী। পায়া মানে তো আমরা জানি, তাই না? জানি তো পায়া কি জিনিস। পা, পায়ের একদম নিচের অংশটা, খুর যেটা, পায়ের নিচের অংশটা। তাহলে টেবিল চেয়ার সবকিছুরই তো পায়ের নিচের অংশ আছে। আমরা যে সোফায় বসে আছি কিংবা টেবিলে চেয়ারে বসে আছি, ওর পা আছে, ঠিক আছে। ওর পায়ের যে অংশটা নিচে সেটাকে পায়া বলে। মানুষেরও আছে পায়া, মানুষের পায়া থাকে না আসলে, অ্যাকচুয়ালি আমরা বলি না ওইভাবে। তো অন্যান্য প্রাণীদের পায়া বলি। তো এই যে পায়ের অংশটুকু, পায়াটা, এটা যা, এটাকে ভারী বলতেছি, ভারী মানে হ্যাভি। কারো পায়ের পায়ের অংশটুকু হ্যাভি। তো যদি একটা টেবিল কিংবা একটা চেয়ারের যদি পায়ের অংশটা হ্যাভি হয়, তখন যে জিনিসটা ঘটে, ওই টেবিল কিংবা চেয়ারটাকে সরাইতে বসে, মানে ওটা অনেক ওয়েট নিয়ে বসে থাকে, অনেক জায়গা নিয়ে বসে থাকে। একটার পায়া ধরো সোফার, কারো সোফা অনেক মজবুত, একটা মোটা একটা পায়া দেওয়া আছে, দেখবো ওই সোফাকে ঠেলে সরাতে অনেক কষ্ট হয়। তো তার মানে পায়া ভারী মানুষটা, মানে জিনিসটা যাকে সহজে কনভিন্স করা যায় না। এবং কোন মানুষকে সহজে কনভিন্স করা যায় না? যে অহংকারী, মানে যার অ্যাটিটিউড আছে আর কি। তো এরকম মানুষ ক্ষেত্রে আমরা বুঝাই, এটা মানুষ ক্ষেত্রে বোঝানো হবে। তার মতো পায়া ভারী মানুষকে তো আসলে আমাদের ট্রিপে নেওয়া, ট্রিপে যেতে রাজি করানো কঠিন হবে। মানে সে অহংকারী মানুষ, সে তো আমাদের সাথে, আমরা কেন, আমরা নর্মাল পিপল, আমাদের সাথে কেন ট্রিপে যেতে পারে, সে যেতে চাবে না। মানে এরকম কিছু মানুষ থাকে। তো ওই অর্থে ওই লোকটাকে বোঝানো হয় পায়া ভারী, মানে ওকে তো সহজে কনভিন্স করা যায় না, সে অহংকারী মানুষ, ঠিক আছে।
নাটের গুরু এটা তোমরা পারছো, মানে লিডার। এখানে যে কাদেরকে ধরতে বলছে, কাদের হচ্ছে নাটের গুরু মানে লিডার, তাকে ধরলে সবাইকে জানতে পারবে, মানে পাওয়া যাবে। এখানে নাট মানে হচ্ছে নাটক কিংবা নৃত্য থেকে এই শব্দটা আছে নাট। আর গুরু মানে হচ্ছে প্রধান, মানে নাচার টিমের প্রধান কিংবা একটা নাটকের মেইন ক্যারেক্টার, মানে মেইন লিডিং যে দিচ্ছে তাকে নাটের গুরু বলা হয়। নাট শব্দটা নাটক শব্দ কিংবা নাট্য মানে নাচ এগুলো থেকে আসে। রথ দেখা ও কলা বেচা, তো হিন্দুদের একটা উৎসব আছে রথ দেখা ও কলা বেচা। তো ওই রথ দেখা একটা উৎসব, ওই উৎসবে গেলে মানুষ হচ্ছে মানে প্রসাদ হিসেবে, মানে হিন্দুরা যে পূজার সময় যে খাবার দেয়, মানে তার মূর্তির সামনে যে খাবার দেয়, সেখানে কলা খুবই ইম্পর্টেন্ট একটা মানে জিনিস। তো মানুষ কলা পূজায় দেয়। তো রথ দেখতে গেলাম, একটা লোক রথ দেখতে গেল, অনেক মানুষ তো রথ দেখতে যাবে, আচ্ছা ঠিক আছে এই চান্সে আমি একটু কিছু কলাও নিয়ে গেলাম, সেল করে দিচ্ছি, যে কিছু টাকা পাওয়া যায়। তো ওরকম ভাবে হচ্ছে রথও দেখতে গেলাম, কলাও বেচলাম, মানে আমার এক ঢিলে দুই পাখি হলো। আমি দুইটা কাজ করলাম একসাথে, এটা কোনো নেগেটিভ অর্থে এখানে বোঝানো হয় নাই। এটা বলা হচ্ছে যে একসাথে দুইটা কাজ করা, মানে এক 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 ঢিলে দুই পাখি মারা। এক ঢিলে দুই পাখি মারা কথাটাকে আমরা ব্যবহার করি একটু নেগেটিভ অর্থে, যে কোনো একটা ফায়দা নিল সেই অর্থে। আর রথ দেখাও কালা বাচ্চা এটাকে নেগেটিভ অর্থে দেখা হচ্ছে না, যে ঠিক আছে আমি আসলে প্রার্থনা করতে গেছি ওইখানে যাওয়া একটু হালকা বিজনেস করে আসছি, এটা নেগেটিভ কেউ বলতে পারে, কিন্তু ওই অর্থে নেগেটিভ না। এটা একটা গিয়ে মোটামুটি ঠিক আছে। তো তাহলে সেখান থেকে আছে রথ দেখাও কলা বেচা, একসাথে দুই কাজ করা। বোকার ফসল পোকায় খায়, মানে যে বোকা মানুষটা সে আসলে তার প্রপার্টিকে দেখে শুনে রাখতে পারে না। এই জন্য বলছে বোকার ফসল, যে বোকা সে জানে না তার ফসলকে কিভাবে টেকেল দিতে হবে, তার ফসল ওই পোকায় আসলে খেয়ে ফেলবে। তার মানে একজনের অনেক প্রপার্টি আছে, সে যদি টেক কেয়ার করার যদি অ্যাবিলিটি না থাকে, তার প্রপার্টি গুলো আসলে হারা যাবে। ওখান থেকে এই কথাটা আছে বোকার ফসল পোকায় খায়। নুন খাই যার গুণ গাই যার, নুন মানে কি বলতো? নুন সেরান, নুন মানে কি? হ্যালো সেরান। স্যার লবণ। হুম, নুন মানে হচ্ছে লবণ, ঠিক আছে। হুম। নুন খাই যার, নুন খাই যার গুণ গাই তার, গুণ মানে হচ্ছে প্রশংসা, তার প্রশংসা করি। এখন নুন এমন একটা জিনিস, মানে লবণ একটা জিনিস, তোমরা হয়তো বা হিস্ট্রিতে জানো যে এই লবণ নিয়ে অনেক অনেক ইতিহাস আছে। লবণ তুমি যদি এআই কেও জিজ্ঞেস করো যে আচ্ছা সল্টের ইতিহাস কি, ওয়ার্ল্ড ওয়াইড সল্ট নিয়ে কি কি হয়েছে, তাহলে দেখবা যে ফ্রেঞ্চ রেভলিউশন যে হয়েছিল, সেই ফ্রেঞ্চ রেভলিউশন হওয়ার পিছনে যত তো ঘটনাগুলো ছিল, এর মধ্যে সল্টও একটা ইস্যু ছিল, যে সল্ট যারা প্রোডাক্ট প্রডিউস করে তাদের সাথে গভর্নমেন্ট কি করতেছে, এইগুলোও একটা ইস্যু ছিল, ঠিক আছে। মানে সল্টের উপরে অনেক কিছু, এন্ড খাবারের সল্ট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এটা বলতেছে যে যে আমাকে লবণ কেনার টাকাটা দেয়, মানে আমি যার কাছ থেকে আসলে লবণটা কিনতে পারি, মানে বেসিক্যালি আমি তার কাছে, মানে তার দ্বারাই আমার খাবারটার ব্যবস্থা হয়, আমি তার প্রশংসা করি। মানে আমি বসের করি, আমার বস, আমি যেখানে জব করি আমি সেই অর্গানাইজেশনের প্রশংসা করি, কারণ নুন খাই যার গুণ গাই তার, যে আমার মানে যার মাধ্যমে আমার খাবারের ব্যবস্থা হয় আমি তাকে ভালো বলি। মানে সেখান থেকে এই কথাটা আছে, নুন খাই যার গুণ গাই তার, তার গুণ তার প্রশংসা করি। কান পাতলা মানে হচ্ছে, এটা পাচ্ছ সবাই, কান পাতলা যে সহজে, আমি কি জানি না এটা কি আসলে জেনেও পাচ্ছ নাকি আন্দাজে বসা দিয়ে পাচ্ছ। কান পাতলা মানে হচ্ছে হলো গিয়ে যে সহজে অন্যের কথা বিশ্বাস করে। তো এখানে যেটা ছিল, কি জানি নাম ছিল, সামিয়া আছে, সামিয়া হচ্ছে কান পাতলা মেয়ে, তাকে তো আসলে সহজে বোকা বানানো যায়, যে সবার কথা সহজে বিশ্বাস করে তাকে বোকা বানানো সহজ। আর চোখের বালি মানে হচ্ছে হলো গিয়ে অপ্রিয় ব্যক্তি, এর আগেও বলছিলাম, যাকে দেখতে পাই না। চোখের বালু গেলে যেমন আমরা বিরক্ত হই, কিছু মানুষকে দেখলাম তেমন বিরক্ত হই, সেখান থেকে চোখের বালি কথাটা আছে। তো এই হচ্ছে সব বাগধারাগুলোর অর্থ, আমরা সবাই সবগুলো পেরেছি, তাই আর নতুন করে বলার নাই। উম, যেহেতু উত্তর মিলছে, আমরা সবাই 10-এ 10 পেয়েছি, তো এটা তো হয়েছে। যাই হোক, বাক্য রূপান্তর অনেক টায়ার্ড হয়ে গেলাম আমি এবং তোমরাও মনে হয়, আমি দ্রুত শেষ করছি। বাবুল বাবলু আমাকে বলল যে সে গান গাইতে ভালোবাসে। বাবলু আমাকে বলল আমি গান গাইতে ভালোবাসি, এটা কিন্তু থেকে নেওয়া হয়েছে, পাঠ্যকা থেকে নেওয়া হয়েছে। বাবলু আমাকে বলল আমি গান গাইতে ভালোবাসি, জাস্ট আমাদের এটা দেখতে হবে যে রিপোর্টেড স্পিচ, মানে রিপোর্টেড স্পিচের ভিতরে স্পিকারকে এন্ড লিসেনারকে, সেই অনুযায়ী আমাকে পার্সনটা ডিসাইড করতে হবে। তাহলে বাবলু আমাকে বললো সে গান গাইতে ভালোবাসে, এই সেটা, এই থার্ড পার্সনটা আসলে স্পিকারকে ফলো
ফলো করতেছে, তার মানে স্পিকার হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন হয়ে যাবে আমি। আর আমাকে বলছে আমি শুনছি, এটা তো আর এখানে লেখা লাগলো না, এখানে সেকেন্ড পার্সনের লেখার কিছু নাই। আর যেহেতু আমি হয়ে যাচ্ছে, তাহলে সে বলছে আমি গান গাইতে ভালোবাসে, এইভাবে কিন্তু হয় না। অনেক সময় আমরা সেন্টেন্স অনেকে এইভাবে লিখে ফেলি, কিন্তু আমি গান গাইতে ভালোবাসি এটা হয় না। আমি গান গাইতে ভালোবাসি, ভালোবাসাতে ভালোবাসি হয়ে যাবে। তাহলে এটা তোমরা পারছো। আজকাল খাঁটি জিনিস সহজে পাওয়া যায় না, এটার উত্তরটা তোমরা লিখছো। আচ্ছা, এটা আমি লিখি। এটা পারছো, এটা আসলে সবাই পারছে, এটা না লিখলেও হয়, তাও লিখলাম। আজকাল খাঁটি জিনিস সহজে পাওয়া যায় না, তোমরা যে জিনিসটা ভালো লিখছো, এটা আসলে আমি উত্তর এটা লিখি নাই। আজকাল খাঁটি জিনিস পাওয়া কঠিন, অথবা আজকাল খাঁটি জিনিস দুর্লভ। এই দুটো হচ্ছে উত্তর। আমার ইসের দুর্লভ লেখা আছে, আজকাল খাঁটি জিনিস দুর্লভ। সহজে পাওয়া যায় না মানে হচ্ছে রেয়ার, মানে হচ্ছে দুর্লভ। আর এখানে যেটা লিখছো পাওয়া কঠিন, সহজে পাওয়া যায় না, পাওয়া কঠিন। ঠিক আছে, শুধু যেটা লেখা যাবে না সেটা হচ্ছে আজকাল খাঁটি জিনিস পাওয়া যায় না। কেউ যদি এটা লেখে আজকাল খাঁটি জিনিস পাওয়া যায় না, তাকে একবারে পার্সিয়ান মার্কিংও দিবে না, শূন্য দিবে, কারণ উত্তর মিনিং চেঞ্জ হয়ে গেছে। তো আজকাল খাঁটি জিনিস পাওয়া কঠিন কিংবা দুর্লভ, এই সেন্টেন্সটা একটুখানি ভুল আছে, আমি কারো কারো 1 নাম্বার মাইনাস করছি এখান থেকে। যখন সূর্য ওঠার সাথে সাথে পাখিরা বাসা থেকে বের হয়। যখন সূর্য ওঠে, একটু খেয়াল করবেন, যখন সূর্য ওঠে তখনই, মানে ইটা লিখতে হবে কি, যেহেতু বলছি সাথে সাথেই, মানে এক্সাক্ট সেম টাইমে। তাহলে যখন তখন, তখনের সাথে আমি যোগ করলাম, মানে অ্যাকুরেটলি সেই টাইমে তখনই। আর সাথে সাথে কথা লেখা লাগতেছে না, পাখিরা বাসা থেকে বের। তাহলে দাঁড়াচ্ছে যখন সূর্য ওঠে তখনই পাখিরা বাসা থেকে বের হয়। তখন সাথে সাথে এই পাখিরা বাসা থেকে বের হয়, এসব লিখলে কিন্তু নাম্বার কাটা যাবে, 1 নাম্বার কেটে দিবে। ঠিক আছে, মানে এক্সাক্ট উত্তরটা হচ্ছে যখন সূর্য ওঠে তখনই। তখন লিখলেও কিন্তু এটা ভুল হয়, আমি তখন যে লিখছে তাদের আমি নাম্বার কাটি নাই, একটা রস্যের জন্য পুরো 1 নাম্বার কেটে দিব, এর জন্য আর কাটি নাই। কিন্তু তখন সাথে সাথে যারা লিখছে তাদের কেটে দিচ্ছি, কারণ সাথে সাথে কথাটা ছিল সিম্পল সেন্টেন্সের লাইন, আর এখন আমি কমপ্লেক্স সেন্টেন্স লিখলাম, সাথে সাথে কথাটা আমি লিখবো না। যখন সূর্য ওঠে তখনই। পরিশ্রম না করলে জীবনে উন্নতি করা যায় না। সবচেয়ে ভালো উত্তর হইতো, অন্য কিছু লিখছো, আর কি সবাই মোটামুটি পাইছো। সবচেয়ে ভালো উত্তরটা হইতো হচ্ছে যে পরিশ্রম না করলে জীবনে উন্নতি করা যায় না। জীবনে উন্নতি করার জন্য, উন্নতি করার জন্য পরিশ্রম করতে হয়। জীবনের উন্নতি করার জন্য করার করা জীবনের উন্নতি করার জন্য পরিশ্রম করতে হয়, এটা সবচেয়ে ভালো উত্তর হইতো। অন্যগুলো যে হয় নাই তা না, হয়েছে। ঠিক আছে, এটা অন্যগুলো হয়েছে। টিকিট না কেটে মেলায় ঢুকতে পারবে না, এইটা একটু দেখার বিষয় আছে এখানে উত্তরে। কারো কারো আমি 1 নাম্বার কেটে দিচ্ছি, আমার থেকে এখন এই মুহূর্তে মনে নাই। টিকিট না কেটে মেলায় ঢুকতে পারবে না, এটার উত্তর, সঠিক উত্তরটা হবে, সবচেয়ে ভালো উত্তরটা হবে টিকিট না কেটে কি, হয় রস্যি হবে, মেলায় ঢুকতে পারবে। সবচেয়ে অ্যাকুরেট উত্তর হতো এটা, একদম বেশি কাছাকাছি। ঢোকা যায় কি, এরকম অনেক কিছু লিখছো। ঠিক আছে, ওগুলোতে কিছু পার্সিয়ান মার্কিং আছে, কিন্তু সবচেয়ে সঠিক উত্তর হচ্ছে টিকিট না কেটে কি মেলায় ঢুকতে পারবে। এখানে কি মানে কয় রশ্মি কয় দীর্ঘি না কয় কি, এই কয় রশ্মি দিলে উত্তরটা হয় ইয়েস অর নো, আর কয় দীর্ঘি দিলে উত্তরটা হয় হচ্ছে এলাবোরেটিভ উত্তর। তোমার নাম কি, কয় দীর্ঘি। ঠিক আছে, তো এইটা হচ্ছে হলো গিয়ে উত্তর। বাক্য রূপান্তরের, বাক্য রূপান্তরের জন্য আমি যেটা তোমাদেরকে সাজেস্ট করবো, এই প্রত্যেকটা সবগুলোই আসলে আমার বই থেকে দেওয়া, তোমাদের কাছে বই আছে অথবা আমার সাজেশন দেওয়া আছে, সাজেশনের ভিতরে যে বাক্য রূপান্তরের লিস্ট আছে, ওই লিস্টের ভেতর থেকে দেওয়া। তাহলে ওই লিস্টটা ভালো করে কমপ্লিট করো, সলভ করো, পড়ো। যদি উত্তর সহজ যেটা আছে সেটা যদি থাকে, প্রিন্ট আউট যদি করতে পারো কিংবা পড়া থাকে, প্রিন্ট আউট করে ওগুলো পড়ো, লাইন পড়ো, দেখো, পড়ো, দেখো। তারপর কোশ্চেন পেপার যদি কোনো ব্ল্যাঙ্ক থাকে সেটার মধ্যে এটা পড়ার চেষ্টা করো, এমনি করে
বাক্য রূপান্তর নিয়ে করো, বাক্য রূপান্তর নিয়ে আমি আর কথাই বলবো না, বাক্য রূপান্তর প্যারা নেওয়ারই কিছু নাই। বাক্য রূপান্তর জাস্ট আমার সাজেশনে যেগুলো দেওয়া আছে এগুলো সলভ করলেই হয়ে যাবে ইনশাল্লাহ, এবং সেটা কঠিন হবে না। আমরা শূন্যস্থান পূরণটা করে ক্লাসটা শেষ করব। তার আগে একটু বলে নেই যে এমসিকিউ যেটা ছিল, আমি আমি বানিয়েছি, এটা আমি নিজেই বানিয়েছি, এবং উত্তরগুলো এখানেও আসলে একটু ইজি টু ফাইন্ড ছিল। উত্তরগুলো খুঁজতে অত কঠিন হয় না, কিন্তু ওখানে যে সেন্টেন্স গুলো কিংবা পড়ে যে বুঝে যে দাগানো, এটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা পারছে। তার মানে সহজ ছিল, যেহেতু পারছে সবাই। কিন্তু এরকমের কাছাকাছি আসবে, অন্তত আমি 23 থেকে দেখতেছি প্রশ্ন এরকম টাইপেরই আসে, মানে বের করা যায়। এমন অনেক সময় উত্তর আছে দেখবা যেটা না পড়েও, মানে প্যাসেজ না পড়েও আইডিয়া করা যায় উত্তর দেখে। তো সেটা করবা না অবশ্যই, কিন্তু এমসিকিউ গুলো পারবে। এমসিকিউ আলোচনায় গেলাম না, কিন্তু আমার পরামর্শ থাকবে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে প্যাসেজটা পড়বা। তারপরে মানে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে যদি কোনো প্যাসেজ থাকে, কিংবা আমার যে প্যাসেজ গুলো আছে প্যাসেজ গুলো পড়বা, দেখবা, ঠিক আছে? এমসিকিউ নিয়ে আজকে আলোচনা করবো না, দরকারও নেই। প্রশ্ন নিয়ে তো করবো না, প্রশ্নটা অংশ নিয়ে আমি বলে রাখছি, তোমরা আমাকে মনে করে দিবা যে প্রশ্ন উত্তর নিয়ে আমাদের আরেকটু আলোচনা, ভালো মতো আলোচনা করতে হবে। ওটা আমি ফাইনাল ক্লাসে করবো। এখন জাস্ট এই শূন্যস্থান পূরণটা একটু শেষ করে দিই। আর হাতেও 10 মিনিট সময় আছে, 10 মিনিটের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। তো কৃষিকাজে হাজং মেয়েদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাজং হচ্ছে একটা ট্রাইবাল পিপল, তাদের সেই হাজং ট্রাইবাল, ওদের মধ্যে কৃষিকাজে মেয়েরা অনেক ভূমিকা রাখে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা অনেক, অত্যন্ত মানে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জমিতে হাল চাষ ডট 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 সকল কাজে মেয়েদের ভূমিকা অগ্রগণ্য। তাইলে এখন এখানে হইতে পারে যে হাল চাষ থেকে, মানে হাল চাষ করা থেকে অন্যান্য সব কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেহেতু আমি বললাম কৃষিকাজে তারা ভূমিকা রাখে। তাইলে আমি দেখি, খুঁজি যে থেকে শব্দটা আছে কিনা। এখন দেখতেছি থেকে সাইপে কোনো শব্দ নাই। এটা একটু টাফ ছিল, তবুও এখানে ব্যতীত বলে একটা শব্দ আছে। ব্যতীত মানে হচ্ছে উইদাউট, মানে এটা ছাড়া। তাহলে ব্যতীত মানে হচ্ছে ছাড়া, উইদাউট। কিন্তু আমাদের তো উত্তর হওয়ার কথা ছিল উইথ, মানে জমিতে হাল চাষ থেকে শুরু করে সকল কাজে মেয়েদের ভূমিকা আছে। আমাদের তো এরকম ভাবার কথা, কারণ সেন্টেন্স অনুযায়ী মনে হচ্ছে। কিন্তু সেই অপশনটা এখানে নাই, সেই অপশনটা নাই। কিন্তু সেটার অপোজিট অপশনটা আছে, যে উইদাউট আছে। এখন এটা আমি পেন্ডিং রাখি, যে দেখি এখানে কি বলে আসলে। যেমন বীজতলা থেকে শুরু করে রোপণ, কাটা, ড্যাশ, ছাড়া বসা ইত্যাদি সকল কাজ মেয়েরা করে থাকে। শ্রাবণ ভাদ্র মাসে মাঠে মাঠে সারি সারি হাজং ডট ডট ডট। মানে এখান থেকে যদি আগাইতে থাকি, যেহেতু এক লাইনেই অনেক উত্তর আছে এই জন্য সামনে গিয়ে বলতেছি। তো এখান থেকে দেখা যাচ্ছে যে আসলে হাল চাষ করা মানে কি একদম সরাসরি গরু নিয়ে জমির মধ্যে কাজ করা, যে জমিটা রেডি করা, এই করা সেই করা। এই কাজটা কিন্তু অনেক হেভি কাজ। এই কাজটা আসলে মেয়েদের খুব কঠিন, মেয়েরা যে করে না তা না, অনেক জায়গায় অনেক মেয়েরা করে। কিন্তু হাজং মেয়েরা এই কাজটা ছাড়া অন্য কাজগুলো, এই কাজটা আসলে ছেলেরাই করে। তাহলে জমিতে হাল চাষ ব্যতীত, এখন বলবো স্যার এত কিছু কেমনে জানবো, শূন্যস্থান পূরণে আছে যদি এখন আপনি প্রি নলেজ চান, আমি প্রি নলেজ কই পাবো? হ্যাঁ, প্রি নলেজ নাই, কিন্তু সেন্টেন্স গুলো পড়ে পড়ে বোঝার চেষ্টা করতে হবে, এর একটু সময় দিতে হবে। ঠিক আছে? আমি যে পলিসি বুঝছিলাম টাইম ম্যানেজমেন্টের, সেখানে ভেবে দেখো এটা যদি কঠিন হিসেবে তুমি ট্রিট করো, তাহলে এটা তোমার পরে করা উচিত ছিল। আগে প্রশ্ন উত্তর লিখে তারপর এটা করা উচিত ছিল। আমি জানি না কেমন লিখছো, কিন্তু ওগুলো ওইভাবে করে তোমাকে সেট আপ করে সময় দিতে হবে। তাহলে ব্যতীত সকল কাজে, এটা ছাড়া, উইদাউট এই কাজ, হাল চাষ বাদে সব কাজে মেয়েরা ভূমিকা অগ্রগণ্য, মানে অনেক আগানো, প্রথম থেকে তারা এই কাজটা করে। যেমন বীজতলা থেকে শুরু করে রোপণ, মানে বীজ লাগানো, কাটা, ধান কাটা, মারাই। মারাই মানে হচ্ছে ওই যে যে অংশগুলো অপ্রয়োজনীয় বা আগাছা, যেগুলো দরকার নেই ওগুলো কেটে কেটে ফালানো, গাছকে সাইজ করা, ওইটা হচ্ছে মারাই। একটু তাড়াতাড়ি বলতেছি, সরি আমাদের টাইম কম আছে। মারাই মানে হচ্ছে ওই যে ই করা, যে গাছ মারাই করে, মানে হচ্ছে গাছের অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলে দেয়। তোলে তারে মারাই।
তাহলে মাড়াই করাটা, কাটা এবং মাড়াই করা, ঝাড় পোছা করা মানে ঝাড় টাড় দেওয়া লাগে, এইসব কাজ ইত্যাদি সকল কাজে মেয়েরা করে থাকে। দুইটা হলো শ্রাবণ ভাদ্র মাসে মাঠে মাঠে সারি সারি আচং গ্যাস কিংবা শিশু সন্তান কাঁধে ঝুলিয়ে হাজং মায়েদের রোয়া লাগানো, কিংবা অগ্রহায়ণ পৌষ মাসে ড্যাশ ধানের ক্ষেতে ধান কাটার দৃশ্য আবহমান কাল ধরে পরিলক্ষিত হচ্ছে। তো শ্রাবণ ভাদ্র মাস হচ্ছে গাছ লাগানো হয়, মানে এটা বাংলা মাস, যে বর্ষার পরপর দিয়ে গাছ লাগানো হয় শ্রাবণ ভাদ্র মাসে সারি সারি মানে সিরিয়াল দিয়ে হাজং মেয়েদের, মেয়েদের হতে পারে, এখানে একটু জটিলতা ছিল, এখানে কেউ কেউ মহিলা লিখছে। উত্তরটা মেয়েদের হওয়াটা অ্যাকুরেট ছিল, কিন্তু আমি অপশনে মহিলাও দিয়ে রাখছিলাম, যেটা আসলে সেন্টেন্সে বসালে উত্তরটা হয় আসলে। এই জন্য মহিলাদের জন্য আমি মহিলা শব্দ লেখার জন্য আমি নাম্বারটা দিয়েছি। অ্যাকচুয়ালি অ্যাকুরেট উত্তরটা ছিল মেয়েদের। তো হাজং মেয়েদের কিংবা শিশু সন্তান কাঁধে ঝুলিয়ে হাজং মায়েদের রোয়া লাগানো মানে গাছ রোপণ করা, কিংবা অগ্রহায়ণ পৌষ মাসে, অগ্রহায়ণ পৌষ মাস মানে হচ্ছে শীত আসতেছে এরকম এর আগ দিক দিয়ে লেটা টার্মে হচ্ছে হলো গিয়ে তারা ধান কাটতে যায় মাসে, পৌষ মাসে ড্যাশ ধানের ক্ষেতে, তখন তো ধান পেকে গেছে। আমরা যদি কখনো দেখে থাকি ধান গাছ পেকে গেলে সেটা গোল্ডেন কালার। তো এখানে আমি একটা অপশন রাখছি সোনালী। সোনালী, এই যে যে শব্দটা রূপালী শব্দ আমরা সন্ধি বিচ্ছেদ করছি, এখানে সোনালী আছে। সোনালী মানে হচ্ছে গোল্ডেন। তো তাহলে গোল্ডেন ধানের ক্ষেতে, সোনালী ধানের ক্ষেতে, সোনালী ধানের ক্ষেতে ধান কাটার দৃশ্য আবহমান ফল ধরে অনেক বছর ধরে দেখে মানে দীর্ঘকাল ধরে দেখা যাচ্ছে। প্রচলিত রীতি অনুযায়ী হাজং পুরুষদের কাছে সেই মেয়েরাই বিয়ের জন্য ভালো পাত্রী। পাত্রী মানে যে বিয়ে করবে, যে কনে। তো ভালো পাত্রী হচ্ছে যে সেই মেয়েরাই যে, সরি লেখি আছে, যে মেয়ে হাজং ভাষায় রোয়ায় লাগায় পথ পথকে, ধান কাটায় পায় ঝটপথকে, ঠিক আছে, কিংবা কাটা যাবা পায় ডাঙ্গা বা দাহা বায়, এটা তাদের আঞ্চলিক ভাষা। অর্থাৎ যে মেয়ে ধান রোপণ করতে পারে পটপট করে, ধান কাটতে পারে ঝটপট করে, বি কিংবা বড় পাহাড় থেকে লাকড়ি কেটে আনতে পারে, সেই মেয়েই বিয়ের জন্য উত্তম পাত্রী। উত্তম মানে পারফেক্ট, ভালো, সবচেয়ে বেস্ট। মানে যে মেয়েটা খুব দ্রুত চারা গাছ লাগাতে পারে, আবার ধান ঝটপট করে কেটে ফেলতে পারে, পাহাড়ে উপরে উঠতে পারে এবং সেখান থেকে লাকড়ি মানে জ্বালানি কাঠ নিয়ে আসতে পারে, সেই মেয়েটা হচ্ছে উত্তম পাত্রী, মানে বেস্ট, ভালো, ভালো পাত্রী। এছাড়াও হাজংরা বিয়ের পাত্রী ড্যাশ বলে আসছে, বিয়ের পাত্রী নির্বাচনে বলে আসছে, মানে নির্বাচনের সময় থেকে বলে আসছে, ক্যালকুলেশনের সময় থেকে মানে সিলেকশনের সময় থেকে বলে আসছে, নির্বাচনে বলে আসছে। বানায় কাটায় কিংকা, যার অর্থ পাত্রী তাতে কাপড় বনে কেমন, তাঁতের যন্ত্র কাপড় বোনার একটা কাপড়, সেখানে কাপড়টা সে কেমন বানাতে পারে, এটা বিয়ের মানে তারা জিজ্ঞেস করে। কৃষিকার্য ছাড়াও হাজং মেয়েরা ঘর গৃহস্থালী সকল কাজ করে। কৃষিকাজ বাদেও তারা ঘরের যে সংসারের যে কাজ সব কাজ করে, রান্না বান্না, পানি তোলা, দুবেলা বাড়ি ঘর ঝাড় দেওয়া, ঝাড়ু দেওয়া, শিশু সন্তান পালন এবং দেশ থেকে খড়ি সংগ্রহ সহ নিজেদের তাঁতে বা বানায় হাজং মেয়েরা এক প্রকার দেশ নকশা কাপড় বনে এবং এই ধরনের কাপড় পরিধান করে। তাহলে এখানে বলতেছে শিশু সন্তান পালন এবং জঙ্গল থেকে, এটা পারছো সবাই, জঙ্গল থেকেই তো কাঠ নিয়ে আসতে হবে। জঙ্গল থেকে মানে জঙ্গলটা কই থাকে, পাহাড়ের উপরে, এর জন্য আগে পাহাড় বলা ছিল। তো জঙ্গল, জঙ্গল থেকে খড়ি সংগ্রহ, খড়ি মানে হচ্ছে কাঠ, সংগ্রহ করে নিয়ে আসে, অথবা তাঁতে বানায়, তাতে অথবা নিজে হাত দিয়ে বানায় এক প্রকারের নকশা করা, ডিজাইন করা কাপড়। এই শব্দটা একটু ভুল হয়ে গেছিল অনেকের, এটা হবে আসলে বর্ণময়, বর্ণময় হবে। বর্ণময় মানে হচ্ছে কালারফুল। আর এই জিনিসগুলো আমরা আগে একটা প্যাসেজে পড়েছিলাম, এগুলো আসলে কুটির শিল্পের মধ্যে পড়ে। কুটির শিল্প মানে হচ্ছে গ্রাম বাংলার ছোট ছোট ঘরের ভিতর তৈরি করা যে শিল্প, তাকে আমরা কুটির শিল্প বলি। এটা হচ্ছে কুটির শিল্প। লেস, আমাদের জাস্ট 1 মিনিট আছে। কুটির শিল্প, ঠিক আছে। তো এই বর্ণময় শব্দটার ক্ষেত্রে আমাদের যে ঝামেলাটা হয়েছিল, এখানে সব ফন্ট টন্ট ভেঙে গেছে।
এখানে একটা শব্দ ছিল রংহীন। এই শব্দটার সাথে আমরা কনফিউজ হয়ে গেছি। রংহীন মানে হচ্ছে কালার নাই, আর রঙিন মানে হচ্ছে কালারফুল। এখানে রংহীন আছে, রংহীন মানে কালারলেস, কিন্তু নকশা করা কাপড় কালারলেস তো নকশা করা কাপড় না, এটা বর্ণময় মানে কালারফুল। তো এই শব্দটা হইতো কালারফুল অর্থে। ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে ওর যে শূন্যস্থানটুকু ছিল, পড়তে একটু কষ্ট হয়েছে, শব্দগুলো অত কঠিন ছিল না, মোটামুটি পেরেছো। দু একটা ভুল হতেই পারে, এগুলো নিয়ে আলোচনা আমরা আসলে ক্লাসে দিন করবো আরেকটু। তো এখন একটু পড়ো, আমি টাইম একেবারেই কম আছে, আমাদের মিটিং এখনই এন্ড হয়ে যাবে। আমি আর যা যা কি বলার আছে সেটা আমি তোদেরকে মেসেজ করে জানাচ্ছি। ঠিক আছে, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, আমাকে মেসেজ দিয়ে রাখবো। সাথে সাথে রিপ্লাই না দিলেও আমি পরে রিপ্লাই দিব। তো আজকের মতো তাহলে বিদায় নেই আমরা, ঠিক আছে? ঠিক ওকে। আছে স্যার। ওকে। বাই।